সেদিন সন্ধ্যায় দিগন্তপুরের লোকজন খোশ মেজাজে গল্প করছিল, আর এটা যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এই তো রোজকার নাটক শুরু হয়ে গেল। সন্ধ্যা হলেই কারেন্ট চলে যায়, আর আমরা আড্ডা মারতে বেরোই। হ্যাঁ, একদম ঠিক বলেছ। কিন্তু যাই বলো, এই চামুড়ি খেতে খেতে সন্ধ্যার আড্ডাটা বেশ মজার হয়। সেটা ঠিকই, কিন্তু আজ যে অমল কাকু এলেন না, অমল কাকুর গল্প ছাড়া সন্ধ্যাটা ঠিক যেন জমেই না। শুধু কি গল্প, ওগুলো সব সত্যি ঘটনা রে। ধুর, ছাড় তো, আমার তো একটাও সত্যি বলে মনে হয় না। এই তো অমল কাকু এসে গেছে। কাকু, আপনাকে নিয়েই কথা হচ্ছিল। আপনি চা নিন আর গল্প শুরু করেন দেখি। তোমরা ভাবো হয়তো আমি যা বলি সব বানানো, কিন্তু না। আমি একজন ডাক্তার হিসেবে দেশের নানা জায়গায় কাজ করেছি, অনেক অভিজ্ঞতাও হয়েছে। সেগুলোই তোমাদের বলি। আজ একটা ভিন্ন রকম ঘটনা বলবো, যাতে শুধু ভয় না, হৃদয়েও স্পর্শ করবে। তখন আমি সদ্য ডাক্তার হিসেবে চাকরি শুরু করেছি। পোস্টিং হয়েছিল বল্লভপুর নামের এক গ্রামে, শহর থেকে অনেক দূরে। তখন সেখানে বিদ্যুৎ ঠিক মতো আসেনি। গ্রামের মানুষও খুব ভালো, কিছুদিনেই আমাকে আপন করে নিয়েছিল। একদিন দুজন গ্রামবাসী আমার সাথে দেখা করতে এলো। তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ডাক্তারবাবু, আমাদের গ্রাম কেমন লাগছে আপনার? তোমাদের গ্রাম তো খুব ভালো, একদম শান্ত নিরিবিলি। আমার খুব ভালো লেগেছে। কোনো সমস্যা হলে জানাবেন, কিন্তু একটা কথা বলতে চাই। কি কথা? আপনি তো গ্রাম শেষে থাকেন, জায়গাটা খুব শুভ নয়। সন্ধ্যার পর বাইরে বেরোবেন না। পিছনের জঙ্গলের পথটা খুব খারাপ। রাতে কেউ একা গেলে কিছু লোক ধরে মারধরও করে। পুলিশও কিছু করতে পারেনি। আপনি সাবধানে থাকবেন। এই কথা শুনে আমি খুব সতর্ক হয়ে যাই। সন্ধ্যার পর খুব দরকার ছাড়া আর বের হতাম না। একদিন রাতে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ডাক্তারবাবু ঘুমিয়ে পড়েছেন নাকি? একটু দরজা খুলবেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে জেগে উঠি। একটু বিরক্তি লাগছিল, কিন্তু কারো হয়তো কোনো সমস্যা হয়েছে এই কথা ভেবে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখি এক মাঝবয়সী লোক দাঁড়িয়ে, তার চোখে মুখে উৎকণ্ঠা ভাব। কে তুমি? আর কি হয়েছে? ডাকছো কেন? আমার মা খুব অসুস্থ, একটু আমার সঙ্গে যাবেন? এই রাতে তোমার বাড়ি যেতে হবে? আর তোমার বাড়ি কোথায়? জঙ্গলের রুই পাশের গ্রামে। বাবার বয়স হয়েছে, তাই আসতে পারেননি। সেজন্য আমি নিজে এলাম ডাকতে। মায়ের প্রতি তার ভালোবাসা দেখে আমার ভালো লাগলো। কিছু না ভেবে আমি ব্যাগ নিয়ে তার সঙ্গে রওনা হলাম। তোমার নাম কি? আমার নাম রতন। রতন, তোমার বাড়ি যাওয়ার জন্য কি অন্য কোনো পথ নেই? এই জঙ্গলের পথ ধরেছ কেন? অন্য রাস্তা আছে, কিন্তু এটা দিয়ে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। হাঁটতে হাঁটতে মনে হলো কেউ আমাদের পেছনে আসছে। ফিসফিস শব্দ শুনলাম। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন, কেউ আমাদের পিছু নিয়েছে। আমরা যখন তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, তখনই দুই দুষ্কৃতী সামনে এসে পড়ল। এই থাম, যা কিছু আছে দিয়ে দে, না হলে মেরে ফেলবো। আমাদের কাছে কিছুই নেই। ওর মা অসুস্থ, তাই দেখতে যাচ্ছি। আমাদের যেতে দাও। এই চুপ, একদম চুপ। ওর মা মরল কি বাঁচলো আমাদের দেখার দরকার নেই, না হলে এই চুরি দেখতে পাচ্ছিস তো। কি হলো? ওরা এভাবে পালালো কেন? ও কিছু নয়, আপনি এবার চলুন। ঠিক আছে, চলো। ডাক্তারবাবু আপনি ভেতরে যান, আমি বাইরে অপেক্ষা করছি। এরপর আমি বাড়ির ভিতরে প্রবেশ করি। গিয়ে দেখি বাড়ির ভিতর এক বৃদ্ধা শয্যাশায়ী আর এক বৃদ্ধ বসে আছেন। আমি ইঞ্জেকশন দেই,
কিছুক্ষণ পরেই মহিলার অবস্থার উন্নতি হয়। আপনাদের ছেলে রতন সে তো খুবই ভালো। এত রাতেও সে মায়ের জন্য ডাক্তার ডেকে আনলো। আমাদের ছেলে রতন আপনাকে ডেকে নিয়ে এসেছে, কিন্তু সে তো 1 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে। বৃদ্ধ আমাকে একটা পুরনো ছবি দেখান। আমি এক মুহূর্তেই চিনে ফেলি, এই সেই রতন। ডাক্তারবাবু, সন্তান কি কখনো মায়ের কষ্টে দূরে থাকতে পারে? তাই তো আমার রতন আমার কাছে ফিরে এসেছিল। আমি এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু একটা কথা বারবার মনে হচ্ছিল। সন্তান তার মায়ের জন্য সব করতে পারে, এমনকি মরে গিয়েও ফিরে আসতে পারে।